ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরাতন বাস মেরামতের কাজ, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সংসদ সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। মুন্সিগঞ্জ ও হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ জন নিহত, আহত কমপক্ষে ৬২। রাজধানীর গেন্ডারিয়ায় পুলিশের অভিযানে ৭ ডাকাত আটক, দেশি বিদেশি অস্ত্র জব্দ। সারা দেশে বিশেষ অভিযানে আটক ২৫০ শতাধিক। এবং দেশে ফল উৎপাদন বাড়লেও সঠিক নিয়মে সংগ্রহ না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগানীরা। ফল পাকানোর ক্ষেত্রে স্বাস্থ্য বান্ধব পদ্ধতি অবলম্বনের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরাতন বাস মেরামতের কাজ। বেশি মুনাফা করতে বেপরোয়া হয়ে উঠেছেন অনেক পরিবহন ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, পুরাতন গাড়ির ফিটনেস পরীক্ষা ছাড়া রাস্তায় নামানো, অতিরিক্ত ট্রিপ দিতে চালকদের বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানার কারণে ঈদের সময় বেড়ে যায় সড়ক দুর্ঘটনার সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা রোধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিকল্প নেই। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। চলছে জোর প্রস্তুতি, সেরে নেওয়া হচ্ছে জোড়াতালির কাজ। সময় নেই, সামনে ঈদ। যেভাবেই হোক পুরাতন বাসগুলো মেরামত করে নামাতে হবে রাস্তায়, তাই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ঈদ আসতেছে, ঈদের মধ্যে গাড়ি পুরান গাড়ি সব রিপেয়ারিং করে নতুন করে এগুলো রং ফং করে যাত্রীরা ঠিক মতো যেতে পারে। রাত্রে দিনে আমরা ২৪ ঘন্টা কাম করতেছি। অন্যান্য সময় থেকে ঈদের জন্য আগেই চাপটা বেশি পড়ছে, ১৫-১৬ ঘন্টা ডিউটি করা লাগতেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঈদের সময় শুধুমাত্র ঢাকা থেকেই প্রতিদিন সড়ক পথে যাতায়াত করে ৫ লাখেরও বেশি মানুষ। ঈদের বিশালে বাজার ধরতে মরিয়া হয়ে ওঠেন পরিবহন সংশ্লিষ্টরা, তাই পুরাতন এই গাড়িগুলো কোনো রকম ভাবে মেরামত করে প্রস্তুত করেন রাস্তায় চলাচলের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে এই গাড়িগুলো রাস্তায় চলাচলের কতটা উপযোগী কিংবা ঝুঁকিমুক্ত? বেসরকারি এক জরিপে দেখা যায়, বিগত বছরগুলোতে যে দুর্ঘটনা ঘটেছে তার ৩৫ থেকে ৪০ ভাগই ঘটেছে ঈদের সময়। প্রশ্ন উঠেছে, এসব প্রস্তুতি কি যাত্রী সেবার জন্য, নাকি ঈদের বাড়তি চাপ পুঁজি করে অতিরিক্ত মুনাফা অর্জন? সারা বাংলাদেশে লক্ষ লক্ষ গাড়ি চলে, তার মধ্যে যে কিছু দুষ্ট মালিক নেই যারা যে তার গাড়িগুলোকে আপডেটেড না করেই রাস্তায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম অনেকেই করছে। ঈদের সময় যে হিউজ যে মুভমেন্টটা, এটা তো আসলে ম্যানেজ করবার কোনো সক্ষমতা আমার নেই। আমার যে গাড়িটা সিঙ্গেল ট্রিপ হয় সেটাকে আমি ডাবল ট্রিপ করার চেষ্টা করি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন সংখ্যা কম থাকায় নিয়ম নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত মুনাফা অর্জনে মেতে ওঠেন বাস সংশ্লিষ্টরা। এই সময়টা দুর্ঘটনার জন্য কিন্তু দায়ী ম্যাক্সিমাম হলো ড্রাইভারদের কারণেই বেশিরভাগ হয়ে থাকে, কারণ তারা ট্রিপ সংখ্যা বাড়াতে চায়। এটা যাতে না হয় সেজন্য ল এনফোর্সমেন্ট অথরিটিকে, বিশেষ করে হাইওয়ে পুলিশকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির তথ্য মতে মাত্র ৬,০০০ বাসে ঈদের ৩ দিন সড়ক পথে যাতায়াত করেন ২০ লাখেরও বেশি মানুষ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ঈদে খরমুখ নৌযাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বুকিং নেওয়ার সময় এখনও নির্ধারণ হয়নি। রমজানের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় লঞ্চ মালিকদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, ১৩ অথবা ১৪ রমজান থেকে বুকিং স্লিপ জমা নেওয়া শুরু হতে পারে, আর ১৮ থেকে ২০ রমজান যাত্রীরা কেবিনের আগাম টিকিট হাতে পেতে পারেন। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকিট সাধারণ সময় পাওয়া দুষ্কর, আর ঈদের সময় কেবিনের একটা টিকিট অনেকটা সোনার হরিণ। এ কারণে কবে অগ্রিম টিকিট ছাড়া হবে সে খবর জানতে রমজানের শুরু থেকেই যোগাযোগ শুরু হয় বুকিং কাউন্টারে। এবার ১৩ থেকে ১৪ রমজানে কেবিনের বুকিং স্লিপ জমা নেওয়া শুরু হতে পারে বলে জানান এই লঞ্চ মালিক। রমজানের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতিতে লঞ্চ মালিকদের একটি মিটিং হওয়ার কথা আছে। সেখানে ১৩ বা ১৪ রমজানের দিকে অগ্রিম টিকিটের স্লিপ জমা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই লঞ্চ মালিক। প্রতিবারের মতো এবার নিজস্ব তত্ত্বাবধানে টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করেছি, তবে ভিড় এড়াতে যাদের পক্ষে সম্ভব হবে তাদের স্পেশাল ট্রিপ শুরুর আগেই
ঘরমুখী যাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার জন্য পরামর্শ দিচ্ছি। এদিকে স্টিমার সার্ভিসের বিশেষ ট্রিপ ঈদের এক সপ্তাহ আগে শুরু হতে পারে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিসির স্টিমারের কেবিনের অগ্রিম বুকিং মধ্যরাত নাগাদ শুরু হতে পারে। এই টিকিট পেতে হলে বিআইডব্লিউটিসি ঢাকাস্থ প্রদানকারীদের রকেট রিজার্ভেশন শাখায় যোগাযোগ করতে হবে। লঞ্চগুলোতে শুধু কেবিনের অগ্রিম টিকিট বুকিং করা যায়। তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেওয়া হয়। এবার ঈদে ঢাকা বরিশাল রুটে 2টি ডে সার্ভিস সহ মোট 18টি লঞ্চ ও 5টি স্টিমার চলার কথা রয়েছে। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদে আরো থাকছে, প্রথমবারের মতো ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম। দাম বেশি পাওয়ায় খুশি চাষিরা, রপ্তানি আরো বাড়ানোর আশাবাদ। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে কোনো সংসদ সদস্য থাকতে পারবেন না। হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটি বাতিলের রায়ও বহাল রেখেছেন আপিল বিভাগ। স্কুলের পক্ষ থেকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের উপর কোনো আদেশ দেননি প্রধান বিচারপতি এস.কে সিনহা নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ। এতে আগের রায়টি বহাল রয়েছে আপিল বিভাগের। গত 1 জুন এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এতে বর্তমানে যারা ব্যবস্থাপনা কমিটিতে আছেন তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারলেও এরপর কোনো সংসদ সদস্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে থাকতে পারবেন না বলে আদেশ দেয়া হয়। রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে গুলিবিদ্ধ 3 জন সহ 7 ডাকাতকে আটক করেছে পুলিশ। গত রাতে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে নামাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে তারা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে 3 ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, 2টি রামদা ও একটি গ্রিল কাটার মেশিন সহ আরো বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে তৃতীয় দিনে এখনো পর্যন্ত 6 শতাধিক আটকের খবর পাওয়া গেছে। পুলিশের কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে শুক্রবার চট্টগ্রামের শীতল ঝর্ণা থেকে আটক শাহজামান ওরফে রবিনকে মূল আসামি বলে ধারণা করছে পুলিশ। গতকাল দুপুরে হত্যাকাণ্ড তদন্তের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার। তিনি বলেন, সন্দেহভাজন আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। আজ রবিনকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। সিসিটিভির ফুটেজে হত্যাকাণ্ডে ঠিক আগ মুহূর্তে প্রিন্টেড শার্ট এবং জিন্সের প্যান্ট পরিহিত এক যুবককে মৃত্যুর দিকে ছুটে যেতে দেখা যায়। মৃত্যু যখন তার সন্তানকে নিয়ে জেএসি মোড়ের দিকে এগিয়ে যান তখন ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে সেখানে দৌড়ে যায়। গ্রেফতার শাহজামান ওই ব্যক্তি বলে ধারণা পুলিশের। আরেকজন আসামিকে গ্রেপ্তার করেছি, এটা আমরা যাচাই করব, শুরু করেছি যাচাই। তার নাম হলো মোহাম্মদ শাহজামান রবিন। ভিডিও ফুটেজ থেকে শুরু করে অন্যান্য সবকিছু মিলিয়ে দেখছি সমূহ সম্ভাবনা আছে। আমরা খবরের ভিত্তিতেই ধরেছি যে সে একজন মূল আসামি হতে পারে। তার অপর পারের থেকে যাচ্ছিল যে মোবাইলে কথা বলতে বলতে, একে সন্দেহ করছি আমরা। বিএনপি জামায়াতের পেট্রোল সন্ত্রাসের মতো গুপ্ত হত্যাও কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুপ্ত হত্যার পথে বেছে নিয়েছে বিএনপি জামায়াত। তিনি জনগণকে জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কারা করাচ্ছে? অর্থ কারা দিচ্ছে? উৎসাহ কারা করছে? আর কারা এই ঘটনাকে নিয়ে এটা সরকারের ব্যর্থতা দেখছে? সরকার যদি বিএনপির ওই রকম প্রকাশ্য হত্যা মোকাবেলা করতে পারে আর ওটা বন্ধ করতে পারে, তো গুপ্ত হত্যা আমরা বন্ধ করতে পারবো ইনশাল্লাহ। সময়ের ব্যাপার। আর সেই সাথে সাথে আমি দেশবাসীকেও বলবো যে কারা এর সঙ্গে জড়িত, কারণ বাংলাদেশ একে অপরকে চেনা খুব কঠিন না। নিশ্চয়ই দেশের মানুষও বুঝতে পারবেন, জানবেন। এবং কেউ যখন এরকম আঘাত দেবে, এটা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়া করে দেখবেন না, বরং সবাই একজোট হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। আমরা সাথে থাকব, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী তারা সাথে থাকবে।
ঠিক যেভাবে করেছে সেই 2015 জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সেইভাবে এদের প্রতিরোধ করতে হবে। আর এদের খুঁজে খুঁজে আমরা বের করব বাংলাদেশ যাবে কোথায়। আমি দেখলাম বিএনপি নেত্রী বলে দিয়েছেন যে কি আওয়ামী লীগ খুন করছে, আমি করাচ্ছি। আমরা খুন করার অভ্যাস তো আমার নাই, তার আছে, কারণ তারা আমাকে খুন করার জন্য বারবার চেষ্টা করেছে। বিষয়টা ওইরকম দাঁড়ায় যে ঠাকুর ঘরে কে রে বলে আমি কলা খাই না, মানে কলা চুরি করে খাচ্ছে, কেউ তো আর বলে নাই, বলছে কে রে, তো তার কথা বলে সেইটাই ধরা পড়ছে যে সে নিজেই এর সঙ্গে জড়িত। এই সমস্ত যত হত্যাকাণ্ড বাংলাদেশে হচ্ছে প্রত্যেকটা মদতদাতা তারা। আবারও পেছানো হলো আওয়ামী লীগের কাউন্সিল। আগামী 22 ও 23 অক্টোবর দলের 20তম কাউন্সিলের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে গতকাল বিকেলে এই সিদ্ধান্তের কথা জানান দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। 22 এবং 23 অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হবে এবং আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয় যে বর্তমান যে কমিটি আছে তার মেয়াদ আরো 6 মাস বাড়ানো হয়েছে। এই দুটো হলো মূল আপনার আজকের সিদ্ধান্ত। মাঝরাত থেকে ভারী বর্ষণে তলিয়ে গেছে খুলনা মহানগরীর অধিকাংশ জায়গা। উঁচু নিচু সব সড়কই পানিতে থই থই করছে। দর্শক, এই মুহূর্তে খুলনা শহরের খানজাহান আলী রোডে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তরিকুল, এই মুহূর্তে খুলনার যে অবস্থা, সার্বিক অবস্থা, খুলনা মহানগরীতে মাঝরাত থেকে যে প্রবল বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু শহরের অলিগলি এবং প্রধান সড়কগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার রয়্যাল মোড় এলাকাতে। এইখানে যে চিত্রটি আসলে মানে দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে এখানকার আশেপাশের যে দোকানপাটগুলো রয়েছে এবং সড়ক সবকিছুই কিন্তু পানির তলে এখন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হাঁটু পানি। আর এর বাইরে যেটি বলবো যে অলিতে গলিতে যে অবস্থায় অনেক বসত বাড়িতে কিন্তু পানি ঢুকে গেছে এবং শহরের যে নিম্ন অঞ্চলটা, এই নিম্ন অঞ্চলের বিশেষ করে লবণচোরা, চানমারি, এই সব এলাকাগুলো 31 নম্বর ওয়ার্ডভুক্ত যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে কিন্তু পানিতে বসত বাড়িতে পানি ঢুকে গেছে। আমরা আরেকটু বলি যে মানুষের যে ভোগান্তির চিত্রটা কিন্তু আজকে বেশ প্রকট হয়ে দেখা দিয়েছে। যারা অফিসে যাতায়াত করছেন তারা কিন্তু সকাল থেকে এখানে বাইরে ঘর থেকে বেরিয়ে তারা কিন্তু রিক্সা বা যানবাহন এইগুলো কিন্তু তারা পান নাই এবং যে কারণে কিন্তু তাদের অনেকের পায়ে হেঁটে ভিজে অফিসে যেতে হয়েছে। এবং শিক্ষার্থীদেরও দেখেছি তারা অনেকেই এখানে তারা কোচিং বা অনেকে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছে, কিন্তু এসে কিন্তু তারা যানবাহনও তার সংকট দেখা দিয়েছে। তো এখানে সাধারণ মানুষের যে অভিযোগটা, তারা বলছেন যে এখানে শহরের যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থা মোটেও উন্নত নয় এবং যে কারণে কিন্তু পাশাপাশি এখানকার শহরের বর্জ্য ব্যবস্থাপনাকেও দায়ী করলো। এই কারণে যে শহরের সমস্ত বর্জ্য কিন্তু এই ড্রেনের ভিতরে জমে আছে আর পানি কিন্তু এ কারণে অনেক জায়গা থেকে সরতে পারছে না। এছাড়া রূপসা নদী যেখানে পানি যাতায়াত করার কথা, সেই মুখগুলো এবং সেই ড্রেনগুলো কিন্তু অনেক প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, যে কারণে এই শহরে যে বৃষ্টির সময় যে পানি, এই পানিটা নামতে পারছে না। তো এই জন্য কিন্তু সাধারণ মানুষের দাবি যে অবিলম্বে এই শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পাশাপাশি এখানকার যে বর্জ্য ব্যবস্থাপনাগুলো আছে শহরের, সেই ব্যবস্থাপনা কার্যক্রমগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং এর যদি সম্পন্ন হয় তাহলে এই শহরের এই যে জলাবদ্ধতা, এটি নিরসন করা সম্ভব হবে। তো সাধারণ মানুষ যে আজকে ভোগান্তির শিকার হয়েছে, সেই সাধারণ মানুষ কিন্তু তারা বারবার বলছেন যে এই ভোগান্তি বর্ষাকালে যে প্রকট আকার ধারণ করে, এই প্রকট আকার যেন ভবিষ্যতে ধারণা না হয়, এজন্য সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে তারা জোর দাবি জানিয়েছেন যাতে এই সমস্যার সমাধান করে নগরবাসীর ভোগান্তি যাতে কম হয়। তো এই ছিল ফয়সাল আমার কাছে খুলনার রয়্যাল মোড় থেকে জলাবদ্ধতার খবরাখবর। দর্শক, মাঝরাতের ভারী বর্ষণে তলিয়ে গেছে খুলনা মহানগরীর অধিকাংশ এলাকা এবং সে জলাবদ্ধতা এবং মানুষের দুর্ভোগের কথা জানাতে আমাদের সাথে খুলনা শহরের খানজাহান আলী রোড থেকে সরাসরি যোগ দিয়েছেন রিপোর্টার তরিকুল ইসলাম। যাচ্ছে পরের সংবাদে। বান্দরবানের সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে আজও বন্ধ রয়েছে নৌ চলাচল। এতে থানচি উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে গতকাল বিকেল থেকে তিন্দু ও রেমাক্রি এলাকায় নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।
এতে বিভিন্ন পর্যটন এলাকায় আটকা পড়ে শতাধিক পর্যটক। থানচির পর্যটন স্পটগুলোতে স্থল যোগাযোগ না থাকায় নৌপথেই চলাচল করতে হয় পর্যটকদের। মুন্সিগঞ্জ ও হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬২ জন। মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, পাঁচখড়িয়া কান্দিতে গত রাতে পৌর নির্বাচনে বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জের মাধবপুরের খড়কি গ্রামে শুক্রবার বিকেল থেকে শনিবার রাত পর্যন্ত নির্বাচনী বিরোধের জেরে 2 প্রার্থীর সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নারীসহ 2 জন নিহত এবং কমপক্ষে 60 জন আহত হন। বরিশালে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। গতকাল বিকেলে বাকেরগঞ্জ উপজেলা ফরিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাকরথা বাজারে যাচ্ছিলেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমানের সহযোগী গোলাম মহিউদ্দিন হাওলাদার। পথে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন তারা। এইভাবে দিনে দুপুরে পোপাই এভাবে হত্যা করছে আর ফাঁসি দিয়ে কিছু লোক তার অ্যান্টিবায়োটিক ছিল, তারা চেয়ারম্যান হইতে পারে না বিদায় তাদের কিছু ললিত পালিত ওই সন্ত্রাসী ছিল, তাদের দিয়ে এই বড় ভাইকে আজকে হত্যা করা হয়েছে। সার্বক্ষণিক আমার সাথেই থাকে, এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসী এরা জড়িত, এর প্রতিবাদ করাই এইটার হত্যার মূল কারণ। সমসংবাদে আরো থাকছে, ঈদ উপলক্ষে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ক্রেতাদের ভিড়, ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের, চাহিদা বাড়ায় বাড়তি লাভের আশা। জঙ্গিবাদের সমস্ত আর্থিক উৎস বন্ধে এখনই সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। গতকাল দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা এ আহ্বান জানান। এ সময় সাম্প্রতিক হত্যাকাণ্ড বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়। নির্বাচনের মাধ্যমে বৈধভাবে শাসক পরিবর্তনের সম্ভাবনা নেই বলে বিএনপির একাংশ অবৈধ রাস্তায় হাঁটছে। তাই সন্ত্রাসবাদকে আঁকড়ে রাজনৈতিক ফায়দা উঠানোর কৌশল অনুসরণ করতে কোনো দ্বিধা করছে না, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে বা ছত্রছায়া দিতেও পিছপা হচ্ছে না। জঙ্গিরা কিভাবে কথা থেকে কেমন করে তাদের অর্থ জোগাড় করে এবং তাদের যে এখন আর্থিক শক্তি যেটা তাদের হয়েছে, একটা কিন্তু তারা কিন্তু বসে নাই, তারা সেই শক্তিটা আরো শক্তিশালী করার চেষ্টা করছে। তো সেই জায়গায় আমরা জানি সেটা অনেক বিশ্লেষণ দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তো হাত দিতে হবে সরকারকে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। কিছু কিছু রাষ্ট্র আমাদের উপর সন্ত্রাসবাদ চাপিয়ে দিচ্ছে, নানা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। আমরা কিন্তু লড়াই করছি সন্ত্রাসবাদ একটি তত্ত্ব বা আদর্শ নয়, আমরা কিন্তু সরাসরি চাপাতির এগেইনস্টে যুদ্ধ করছি। আমরা যদি চাপাতি তন্ত্রকে কন্ট্রোল করতে চাই, সেটা আইন যুক্তি এগুলো দিয়ে হবে না, আমাদেরকে স্পেশাল ফোর্স নামাতে হবে এবং এই সমস্ত যারা সন্ত্রাসী তাদেরকে কিন্তু সেখানে শেষ করতে হবে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ৭১-এর পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের চেতনা শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। শিক্ষা বলেন, কৃষি বলেন, খাদ্য বলেন, তথ্য প্রযুক্তি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সুদৃঢ় অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের সেই উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য ৭১-এ যারা আমাদের বিরুদ্ধে ছিল, যে আন্তর্জাতিক চক্র, জাতির জনক বঙ্গবন্ধুকে যে আন্তর্জাতিক চক্র হত্যা করতে সহযোগিতা করেছে, প্রচ্ছন্নভাবে মদত জুগিয়েছে, ২০০৭ সালে সেনা সমর্থিত উদ্ভুত কিমাকার সরকার গঠন করেছে, যে সেই আন্তর্জাতিক চক্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে আজকে থামিয়ে দিতে চাচ্ছে, দেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার সুপ্রচ্ছন্ন ষড়যন্ত্র করছে। ৭১-এ যেমনিভাবে বাংলাদেশের মানুষ
ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, আজকেও তেমনিভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঈদের আগে আটক বাণিজ্য করতে জঙ্গি দমনের নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ৫৪ ধারায় গ্রেফতার, আদালত অবমাননার শামিল। পুলিশ নির্ভর সরকার ঈদের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে বকশিশ হিসাবে গ্রেপ্তার বাণিজ্যের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জনগণ মনে করে। উচ্চ আদালতে ৫৪ ধারা বিষয়ক যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটিকেও উপেক্ষা করা হচ্ছে। এটি আইন শৃঙ্খলা বাহিনীর আদালতের প্রতি অবমাননা ও ধৃষ্টতার শামিল। জঙ্গি বিরোধী অভিযান বলা হলেও সারা দেশ থেকে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু গ্রেপ্তারকৃতদের মধ্যে ছোট বড় মধ্যম প্রকৃত কোনো জঙ্গিকে আটক করেছে বলে পুলিশ জানাতে পারেনি। ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে ব্যবসায়ীদের দেয়া ৯০% প্রস্তাবনায় বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এফবিসিসিআই সভাপতি বলেন, সরকারের ব্যবসা বান্ধব নীতির সঙ্গে প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক, রাজস্ব আদায়ের নামে ইনবিআর ব্যবসায়ীদের হয়রানি করে বলে অভিযোগ করেন তিনি। খুব দুঃখ লাগে যখন 4 মাস আমরা খাটাখাটি করে দেখি যে 447টি আমাদের প্রস্তাবের মধ্যে আংশিক সহ শুধুমাত্র 53টি ওনাদের মনোপুত হয়েছেন, মানে আমরা 11% রেজাল্ট পেয়েছি। আমি অ্যাজ প্রেসিডেন্ট এফবিসিসিআই লজ্জা বোধ করছি। আগামী বছরে বাজেট ডিসকাশন আমরা যাব কি যাব না চিন্তার বিষয় এসেছে। সরকারের কাছে আমাদের আবেদন, ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী কিছু করবেন না। এই সরকার ব্যবসা বান্ধব সরকার। আমরা বিশ্বাস করি ব্যবসায়ীদের আবেদন সরকার অবশ্যই মেনে নেবেন। দেশে প্রতি বছর বিভিন্ন প্রকারের ফল উৎপাদন হলেও চাষিরা সঠিক নিয়ম না জানায় সংগ্রহের সময় উৎপাদিত ফলের প্রায় ৩০% নষ্ট হয়ে যায়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগানীরা। কৃষি বিভাগ বলছে, নিয়ম মেনে ফল সংগ্রহ করলে ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব। এছাড়া ফল পাকানোর ক্ষেত্রে ব্যক্তি ও ব্যবসায়ীদের স্বাস্থ্য বান্ধব পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশে ৪৫ জাতের ফল উৎপাদন হলেও বাণিজ্যিকভাবে চাষ হয় 18 প্রজাতির ফল। ২০১৫-১৬ অর্থ বছরে বিভিন্ন প্রজাতির ফলের উৎপাদন হয়েছে প্রায় ১,৩,০০,০০০ টন, যার অভ্যন্তরীণ বাজার মূল্য প্রায় ৫১,০০০ কোটি টাকা। আর উৎপাদিত এসব ফলের মধ্যে 10% চাহিদা মেটায় বিভিন্ন জাতের আম। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত বছর বিভিন্ন জাতের আম উৎপাদন হয়েছে প্রায় ১৫ লাখ টন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর বাড়ছে ফলের উৎপাদনের হার। আর উৎপাদনের হার বাড়লেও সঠিক নিয়ম না জানায় ফল সংগ্রহের সময় একটি অংশ নষ্ট হয়ে যাচ্ছে। তবে বাগানীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার কথা জানায় কৃষি বিভাগ। কার্বাইড মেশানো জোর করে পাকানো ফল আমরা খেতে চাচ্ছি না। সারা দেশে 60টা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে আমরা কৃষক প্রশিক্ষণ দিচ্ছি। হয়তো স্বামী বলবে পারার সময় হয়েছে, স্ত্রী বলবে না আরো 2 দিন পরে পারো। দুজনই একমত হতে পারে। এজন্য আমরা যখন প্রশিক্ষণ দিচ্ছি আমরা বলছি স্বামী স্ত্রীকে দুজনকেই প্রশিক্ষণে ডাকছি। এদিকে অধিক মুনাফার লোভে অপরিপক্ক ফল কার্বাইড দিয়ে পাকানো এবং ফরমালিন না দিয়ে স্বাস্থ্যকর পদ্ধতিতে ফল পাকানোর পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা। এতে 15 দিন পর্যন্ত ফল সংরক্ষণ করা যাবে বলেও জানান তারা। কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা মেশিন বের করেছে যেখানে 55 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে 5 থেকে 10 মিনিট এটা গরম পানিতে আমটা চুবিয়ে রাখা যায়। মানুষ যদি তার বাসা বাড়িতেও আম কেনে, তাহলে যদি তারা আমাদের আঙুলে পানি সয়, পানি গরম করে ওর মধ্যে 2 চামচ লবণ দিয়ে যদি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখে, তাহলে কিন্তু এখানে আমকে রোগমুক্ত করা যায়। বিশ্বে ফল উৎপাদনের শীর্ষে বাংলাদেশ। আর দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি হচ্ছে কয়েকশো কোটি টাকার ফল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে রাজশাহীর আম। চাষিরা বলছেন, ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে পরিচর্যা করায় আন্তর্জাতিক মানের আম উৎপাদন সম্ভব হচ্ছে। স্থানীয় বাজারে চেয়ে আমের দাম বেশি পাওয়ায় খুশি চাষিরাও। কিছু সমস্যা থাকলেও প্রতি বছর আম রপ্তানির সংখ্যা বাড়াতে চান ব্যবসায়ীরা। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু।
ফল গবেষণা কেন্দ্রের মতে মাটির গুণগত কারণে সুমিষ্ট রাজশাহীর আম। প্রথমবারের মতো চাষিদের সাথে চুক্তিভিত্তিক আম পরিচর্যা করছে রপ্তানিকারকরা। চুক্তি অনুযায়ী 200 চাষিকে সরবরাহ করা হয়েছে ফ্রুট ব্যাগ। প্রাথমিকভাবে 30টি বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে ব্যাগের আম। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দাগহীন, বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত, নিরাপদ আম পরিচর্যায় প্রায় 18.5 লাখ আমে ব্যবহার করা হয় ফ্রুট ব্যাগ। ল্যাংড়া, আশিনা, ফজলি ও খিরসাবাদ জাতের আম বেশি সংগ্রহ করছেন রপ্তানিকারকরা। আর রপ্তানিকারকদের কাছে বেশি দরে আম বিক্রি করতে পেরে খুশি চাষিরা। বিশুদ্ধ আম আমরা বিদেশে পাঠাবো, এই জন্য আমি ব্যাগিং পদ্ধতিটা শুরু করি। স্প্রেতে আমাদের অনেক খরচ হয়, ব্যাগিং আমাদের খরচ কম এবং তুলনামূলকভাবে আমাদের স্থানীয় বাজার এবং বাইরের বাজারে অনেক দাম ভালো পাই আমরা। কৃষি বিভাগ যদি আমাদেরকে আরো অনেক অধিক সহযোগিতা করে তাহলে আমাদের জন্য এটা অনেক ফলপ্রসূ হবে। দিন দিন ইউরোপের দেশগুলোতে দেশীয় আমের বাজার সম্প্রসারিত হলেও নানা বাধার কারণে সমস্যা হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। যে দাম আমাদের ছিল ওই দামের থেকে আমরা অনেক বেটার প্রাইস এবার পাচ্ছি, কারণ আমরা ব্যাগিং এবং ফরমালিন মুক্ত 100% ফরমালিন মুক্ত আমরা আম দিতে পাচ্ছি। সমন্বয়ের অভাব আছে। আমি এখান থেকে আমটা নিয়ে যাচ্ছি, এয়ারপোর্ট নেওয়ার পরে দেখা যাচ্ছে যে স্যাররা আমাদের রিজেক্ট করে দিচ্ছে। অনেক সময় গভর্নমেন্ট থেকে তারা এখানে আমটা বেচাই করে দিচ্ছে, তাহলে তারা কেন রিজেক্ট করবে? তবে সব সমস্যা কাটিয়ে কৃষক ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ সহ সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় চেম্বারের এই নেতা। চাষিদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে এই রপ্তানিটা আসলে বৃদ্ধি করতে পারি, তাহলে চাষিরাও আমের দাম পাবে এবং সরকারও বড় অঙ্কের একটি রাজস্ব এই এলাকা থেকে পাবে। এই প্রথম রাজশাহী থেকে 1000 মেট্রিক টন আন্তর্জাতিক মানসম্পন্ন আম যাচ্ছে বিদেশে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ঈদ উপলক্ষে টাঙ্গাইলে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁতপল্লীর শ্রমিকরা। তাঁত মালিকরাও বলছেন বছরের এই সময়টায় চাহিদা বাড়তি থাকায় লাভের আশাও থাকে বেশি। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তাঁতের খটখট শব্দে এখন মুখরিত টাঙ্গাইলের পাঁচরাইলের গোটা তাঁতপল্লী। কেউ বুনছেন বাহারি রঙের শাড়ি, কেউ শাড়ির গায়ে তুলছেন বাহারি নকশা। ঈদকে সামনে রেখে ব্যস্ততা এখন রাত দিন সবসময়। ঈদ উপলক্ষে কাজের চাপটা একটু বেশি হয়। তাছাড়া আপনার ওই ঈদ ছাড়া আপনাদের দেখা যায় যে তাও ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের ডিউটি করি আমরা। মহাজনেরও কামের দরকার, আমাদেরও কামের দরকার। আগের চাইতে একটু ডিউটি বেশি করতেছি। ঈদের কিছু উৎসবের জন্য আমরা অতিরিক্ত কাজ করতেছি এবং অতিরিক্ত ডিউটি করতেছি। ঈদ উপলক্ষে চাহিদা বাড়ায় বাড়তি লাভের আশা করছেন তাঁত মালিকরাও। আশা করতেছি ইনশাল্লাহ একটু ভালো হবো সামনের দিনগুলোতে, আর একটু ভালোই হবো আমাদের জন্য, এটা আমরা আশা করি। আশা করি যে উৎপাদন এখন বাড়বে এবং ইতিমধ্যে উৎপাদন বেড়ে চলছে। শ্রমিকরা দিনরাত অবধি পরিশ্রম করে যাচ্ছে। এরই মধ্যে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতারাও শাড়ি কিনতে ভিড় করছেন পাঁচরাইলের দোকানগুলোতে। এখানে আসছি ঈদের শপিং করতে, আত্মীয় স্বজন সবার জন্য কিনতে। 2-3টা কিনলাম, দেখছি আরো, দেখি পছন্দ হলে নিব ইনশাআল্লাহ। টাঙ্গাইলে তাঁতের শাড়ি কেন কিন্তু এটা সবাই জানে। আমাদের টাঙ্গাইলে সবচেয়ে গর্ব হলো তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি আমাদের দেখতেও ভালো লাগে, পরতেও আরাম। এবছর বেনারসি সিল্ক, জামদানি, বালুচুরি, তসর সহ বিভিন্ন ডিজাইনের শাড়ির চাহিদা বেশি রয়েছে বলে জানালেন বিক্রেতারা। দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। জেলায় 64,000 তাঁত রয়েছে, আর প্রায় 1.5 লাখ তাঁতি কাজ করছেন সেখানে। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশে একের পর এক গুপ্ত হত্যার রহস্য উদ্ঘাটন না হয় সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিউ ইয়র্কের প্রবাসী বাঙালি ও গণজাগরণ মঞ্চের নেতারা। শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার সামনে বাঙালি ও কমিউনিটি ও গণজাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এই অভিযোগ করেন। একই সঙ্গে তারা সরকারের কাছে এসব হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান। বাংলাদেশে যখন এই ধরনের গুপ্ত হত্যা, এই ধরনের বিচার বহির্ভূত হত্যা, পুরোহিতদের হত্যা, মুক্ত বুদ্ধির বিকাশের মানুষদের হত্যা করা হয়, তখন আমরা একটি শিখানো বুলি শুনতে পাই, সেটি হচ্ছে এটি বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমরা এই সরকারের কাছে, এই রাষ্ট্রের কাছে বলে দিতে চাই, জানাতে চাই, এইভাবে বিচ্ছিন্ন ঘটনা বলে বলে এই সরকার, এই রাষ্ট্রকে আপনারা বিচ্ছিন্ন করবেন না। প্রধানমন্ত্রী, আমরা চাই আপনি এই দেশ চালিয়ে যান এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করুন।
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হিলারি ক্লিন্টনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয় প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হিলারির বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত চলছে উল্লেখ করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ওবামা তাকে কোনোভাবেই এই সমর্থন দিতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের টেম্পায় প্রচারণা চালানোর সময় সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেন ট্রাম্প। এছাড়াও সিরিয়ার চলমান সংকটের জন্য হিলারি দায়ী উল্লেখ করে যে কোনো ইস্যুতে তার বিচার বুদ্ধি অপরিপক্ক বলেও মন্তব্য করেন এই মনোনয়ন প্রত্যাশী। সিরিয়ার দামেস্কে আইএসের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। কর্তৃপক্ষ জানায় শনিবার দামেস্কের দক্ষিণে শিয়া ধর্মাবলম্বীদের পুণ্যস্থান সাইদা জয়নাবে পরপর 2টি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে 13 জন বেসামরিক নাগরিক সহ অন্তত 20 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। হামলার পর হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে চলতি বছরের প্রথম দিকে ওই এলাকায় 2টি আত্মঘাতী বোমা হামলায় 150 সিরীয় নিহত হন। ফুটবলের খবর। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে ইংল্যান্ড। মার্সেইয়ে বি গ্রুপের ম্যাচে রাশিয়ার বিপক্ষে আধিপত্য ছিল ওয়েন রুনির দলেরই, কিন্তু যোগ করার সময়ের গোলে 1-1 গোলে ড্র হয়েছে ম্যাচটি। এতে গেল 8 আসরের মতো এবারও ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে জয়হীন থাকল ইংল্যান্ড। বাছাই পর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে মূল পর্বে আসা একমাত্র দল ইংল্যান্ড। যদিও থ্রি লায়নদের নিয়ে নেই কোনো উচ্চবাচ্য, কিন্তু মার্সেয়ে গেল কদিন ধরে বেশ সরব ইংলিশ সমর্থকরা। ম্যাচ শুরু হতেই স্তাদে ভেলোদ্রামে হুলিগানদের সে গর্জন হলো আরো জোরালো। জেমি ভার্ডি একাদশে না থাকলেও 10 মিনিট না পেরোতেই ইংল্যান্ডের ত্রিমুখী আক্রমণ। সেই ত্রিশূলের আঘাতে রক্তাক্ত হলেও অবশ্য গোল হতে দিল না রাশিয়ার ডিফেন্স। 22 মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে নেবার সহজ সুযোগ নষ্ট করেন অ্যাডাম লালানা। তারপরও দমে যেতে নারাজ রয় হডসন শিষ্যরা। ইংল্যান্ডের 9 আক্রমণের বিপরীতে রাশিয়ার একটি আক্রমণের পরিসংখ্যানই বলে দেয় প্রথমার্ধে ম্যাচের লাগাম ছিল কোন দলের হাতে। রাশিয়া ব্যস্ত ছিল শুধু আক্রমণ সামলাতে, কিন্তু যেটা দরকার ছিল সেই গোলের দেখায় পায়নি রুনির দল। প্রথমার্ধ ইংলিশরা শাসন করলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমে রাশিয়া ছিনিয়ে নেয় মাঝ মাঠের দখল। বেশ কিছু আক্রমণে ইংল্যান্ডের ডিফেন্সও কাঁপিয়ে দেয় 2008 আসরের সেমিফাইনালিস্ট রাশিয়া। শুরুর দিকে নিষ্প্রভ ওয়েন রুনি ম্যাচের 71 মিনিটে যে সুযোগ পেলেন তাতে গোল হয়, কিন্তু রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিভের হাতে যেন ভর করেছিল ফুটবল দেবতার বর। রুনি গোলটা পেলেন না আকিনফিভের সিংহ হৃদয়ের কারণে। তবে এর মিনিট দুয়েক বাদেই দেখা মিলল কাঙ্ক্ষিত গোলের। তরুণ ইংলিশ মিডফিল্ডার এরিক ডায়ারের বুলেট গতির নিয়ে ফ্রি কিক ফেরানোর সাধ্য ছিল না রাশিয়ার গোলরক্ষকের। লিড নিয়ে সঙ্গে জয়টাও হয়তো দেখতে পাচ্ছিল রয় হডসনের দল। ইউরোতে এর আগের 8 আসরে নিজেদের প্রথম ম্যাচে কখনো জয় না পাওয়ার যে লজ্জা এতদিন সঙ্গী ছিল ইংল্যান্ডের, অবশেষে যেন তার অবসান হতে যাচ্ছিল মার্সেয়ে। কিন্তু ফুটবল বিধাতা ম্যাচের ভাগ্যে টানটান উত্তেজনার সাথে যেন লিখে রেখেছিলেন অতি নাটকীয়তাও। ম্যাচের যোগ করার সময় ইংলিশ ডিফেন্সকে বুঝে কিছুটা আলস্যে পেয়ে বসেছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়ার অধিনায়ক ভাসিলি বেরেজুতস্কির অসাধারণ হেড পৌঁছে যায় গন্তব্যে। চোখের সামনে থেকে ইংল্যান্ডের 2 পয়েন্ট ছিনিয়ে নেয় ভ্লাদিমির স্লাটস্কির দল। হারতে বসা ম্যাচে 1 পয়েন্ট পাওয়ার উল্লাসে মাতল রাশিয়া, আর হতাশা সঙ্গী করেই আরো একটি টুর্নামেন্ট শুরু হলো ইংল্যান্ডের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কোপা আমেরিকার খবর। ক্লিন্ট ডেমসির একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অপর ম্যাচে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা কলম্বিয়া 3-2 গোলে হেরেছে কোস্টারিকার কাছে। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে জয়ের বিকল্প ছিল না যুক্তরাষ্ট্রের। পেনসিলভেনিয়ায় তাই শুরু থেকে বেশ আক্রমণাত্মক খেলতে থাকে ইউর্গেন ক্লিন্সম্যানের দল। ম্যাচের 27 মিনিটে জার্দেসের অ্যাসিস্টে স্বাগতিকদের লিড এনে দেন অভিজ্ঞ ফরওয়ার্ড ক্লিন্ট ডেমসি। দ্বিতীয়ার্ধে ইয়েডলিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্র। তাতেও অবশ্য সমস্যা হয়নি ক্লিন্সম্যান শিষ্যদের। 1-0 গোলের জয়ে কোয়ার্টারে নাম লেখায় তারা। গ্রুপের অপর ম্যাচে টেক্সাসের হিউস্টনে কোস্টারিকার মুখোমুখি হয় কলম্বিয়া।
আগে কোয়ার্টার নিশ্চিত করা কলম্বিয়া ড্র করলে সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হবার, কিন্তু ম্যাচের 2 মিনিটে দুর্দান্ত গোল করে কোস্টারিকাকে লিড এনে দেন আলবার্তো উলোয়া। এর 4 মিনিট পরে সমতা আনেন কলম্বিয়ার ফ্র্যাঙ্ক ফাব্রা। 34 মিনিটে ফাব্রার আত্মঘাতী গোলে আবারও লিড পায় অস্কার র্যামিরেজের দল। খেলার 58 মিনিটে বোর্জেসের কোস্টারিকাকে এগিয়ে দেন 3-1 ব্যবধানে। তবে 73 মিনিটে মরেনো কলম্বিয়ার হয়ে গোল করলেও হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। 20 কোটি টাকায় 5 বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্বত্ব কিনল সাইফ পাওয়ারটেক। গতকাল রাজধানীর একটি হোটেলে বাফুফের সঙ্গে এই স্পন্সর প্রতিষ্ঠানটির অঙ্গ সংগঠন সাইফ গ্লোবাল স্পোর্টস এর আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। নানা শঙ্কা থাকলেও ঢাকার বাইরের ভেন্যুগুলোতে ম্যাচ আয়োজন নিয়ে আশাবাদী আয়োজকরা, আর এটিকে ফুটবলের নতুন শুরু হিসেবে দেখছে বাফুফে। সব জানা ছিল আগেই, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতাটুকুই, সেটাও সেরে ফেলা হলো। বছর প্রতি 4 কোটি টাকায় 5 বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্বত্ব কিনল সাইফ পাওয়ারটেক। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি ঢাকার বাইরে আরো 5টি ভেন্যুতে হবে এবারের প্রিমিয়ার লিগের খেলা। তবে ঘরোয়া লিগের হোম ও অ্যাওয়ে ম্যাচের আদলে নয়, ভিন্নতা থাকবে খেলায়। এমনিতে ঢাকার বাইরে খেলা নিয়ে ক্লাবগুলোর এক ধরনের অনীহাই আছে, সেটা বিবেচনায় নিয়েই হোম ও অ্যাওয়ে ভিত্তিতে না করে এক ভেন্যুতে সব দলের ম্যাচের পর আরেক ভেন্যুতে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিগের মোট 132 ম্যাচের 110টি অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে। সব মিলিয়ে এই উদ্যোগকে দেখা হচ্ছে দেশের ফুটবলের পুনর্জাগরণ হিসেবে। আমরা রাইট বিক্রি করার পজিশনে আসছি যে কেউ কিনেছে 1 টাকা দিয়ে কিনুক আর 100 টাকা দিয়ে কিনুক, উই হ্যাভ দ্য রাইট টু সেল এন্ড উই সোল্ড ইট। ঢাকার বাইরে 6টা নতুন ভেন্যুতে খেলবো। আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাবো ক্লাবগুলা যারা এগ্রি করেছে আমাদের সাথে। বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে আপনারা ওই যে 7টি এবং 9টি উমেন অ্যাওয়ার্ড যে গ্রাউন্ডগুলো আপনারা সিলেক্ট করেছেন, আমি মন্ত্রী হিসাবে এবং দায়িত্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি পরিচিত, আমি নিজেও আপনাদেরকে আমি প্রতিশ্রুতি রাখতে চাই। এদিকে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদির মতো অনেকেই বলছিলেন ডাবল লেগের প্রিমিয়ার লিগ আয়োজনে বছরে মোটা দাগে প্রায় 8 কোটি টাকা প্রয়োজন। তারপরও পৃষ্ঠপোষকদের আশা বিপিএল এর আয়োজন হবে জমজমাট। এবারে বিপিএলটা আমরা বিভিন্ন ডিভিশনাল সিটিতে আমরা অনুষ্ঠান আয়োজন করব, সেটা একটি ভিন্ন মাত্রায় যাবে এবং একটি কালারফুল ফুটবল লিগ আমরা বাঙালি জাতির কাছে উপহার দেব। বিপিএল এর শুভেচ্ছা দূত করা হয়েছে সাংসদ ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজকে। অনেকটা ঢাকঢোল পিটিয়েই হয়ে গেল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানও। মঞ্চের দুপাশে জলজল করছিল প্রিমিয়ার লিগের 12 দলের নাম লেখা ব্যানার। এবার লিগ মাঠে গড়ানো আর পূর্ণাঙ্গ আয়োজনে এই জৌলুস ধরে রাখার চ্যালেঞ্জটাও নিতে হবে আয়োজকদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের খবর। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি ও পেসারদের নৈপুণ্যে সিরিজের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 36 রানে হারালো অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করে 288 রান করে অজিরা। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে 288 রানে। সেন্ট কিটসে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। আগের ম্যাচে 50 পেলেও এদিন ব্যক্তিগত 13 রানে ফিরে যান অ্যারন ফিঞ্চ। এরপর দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা জুটি যোগ করে 136 রান। ওয়ার্নারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে অস্ট্রেলিয়া। ওয়ার্নার 109 ও খাজা করেন 59 রান। শেষ দিকে অধিনায়ক স্টিভেন স্মিথের অপরাজিত 52 রানে অস্ট্রেলিয়া সংগ্রহ করে 288 রান। জবাবে দলীয় 35 রানের ডিককের উইকেট হারালেও হাসি মামলা ও ডুপ্লেসি প্রোটিয়াদের এগিয়ে নিতে থাকেন। দুজনেই 50 তুলে নিয়ে সাজঘরে ফেরেন। তবে ডিভিলিয়ার্স 39 ও ডুমিনি 41 রানে আউট হবার পর দক্ষিণ আফ্রিকার লোয়ার মিডল অর্ডারকে বেশিক্ষণ টিকতে দেননি দুই অজি বোলার স্টার্ক ও জাম্পা। শেষ পর্যন্ত 252 রানে অল আউট হয় প্রোটিয়ারা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরাতন বাস মেরামতের কাজ। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সংসদ সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। মুন্সিগঞ্জ ও হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় 3 জন নিহত, আহত কমপক্ষে 62। রাজধানীর গেন্ডারিয়ায় পুলিশের অভিযানে 7 ডাকাত আটক, দেশি বিদেশি অস্ত্র জব্দ। সারা দেশে বিশেষ অভিযানে আটক 8 শতাধিক। এবং দেশে ফল উৎপাদন বাড়লেও সঠিক নিয়মে সংগ্রহ না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগানীরা।
ফল পাকানোর ক্ষেত্রে স্বাস্থ্য বান্ধব পদ্ধতি অবলম্বনের পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।